জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্যয় কর্মকার। একটি দল দেশের নারীদের পিছিয়ে রাখতে চায়, তাই তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খুলনার খালিশপুরে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, একটি দলের নেতা নারীদের নিয়ে অশালীন মন্তব্য করার পর আইডি হ্যাক নিয়ে মিথ্যাচার করছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন আইডি হ্যাক হয়নি, দলটি ধর্মকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, অর্ধেক ভোটারকে ঘরে আটকে রেখে কোনোভাবেই দেশকে এগিয়ে নেওয়া যাবে না। নির্বাচনের আগে এভাবে যারা মিথ্যা কথা বলে তারা কখনো জনদরদি হতে পারে না বলেও মন্তব্য করেন তারেক রহমান। মৃত শিল্পনগরী খুলনাকে পুনরুজ্জীবিত করা ও দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। পরে যশোরের উপশহর ডিগ্রি কলেজ মাঠে জনসভায় যোগ দিয়ে তারেক রহমান বলেন, বিগত স্বৈরাচারের মতোই নারী হেনস্থাকারী রাজনৈতিক দলটি ষড়যন্ত্র করছেন কিভাবে নির্বাচন বাধাগ্রস্ত করা যায়। ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য, যেখানে প্রয়োজন সেখানে তারা তাদের মতন করে ধর্মকে ব্যবহার করে। যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে, তখন তারা বলছে তাদের এই আইডি নাকি হ্যাক হয়ে গিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা পরিষ্কারভাবে বিভিন্নভাবে বলেছে যে আইডি এইভাবে হ্যাক হতে পারে না। এক হাতে ফ্যামিলি কার্ড আর এক হাতে মায়ের মর্যাদা লাঞ্ছিত করা চলবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাতে চট্টগ্রাম নগরীর বন্দর কলেজ মাঠে 11 দলের নির্বাচনী সমাবেশে এ কথা বলেন তিনি। এতে নারীদের গায়ে যারা হাত তুলেছে তাদেরকে লাল কার্ড দেখানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে কক্সবাজারের নির্বাচনী সমাবেশে তিনি বলেন, ঋণ খেলাপিদের নির্বাচনের সুযোগ দিয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব নয়, অথচ সেই মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে একটি দল। এর আগেও দিনের শুরুতে মহেশখালীতে জনসভা করেন জামায়াত আমির। সেখানে তিনি বলেন, বাজেটের 4 গুণ টাকা বিদেশে পাচার করা হয়েছে। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে সেই টাকা উদ্ধার করা হবে। মহেশখালী ও কক্সবাজারের পর চট্টগ্রামের লোহাগাড়ায় সভা করেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, ডাকসু থেকে জকসু পর্যন্ত সবকটি ভোটে হেরে একটি দল এখন নির্বাচন ঠেকিয়ে দিতে চায়। ভোটে এদেরকে লাল কার্ড দেখাবে জনগণ। এক হাতে ফ্যামিলি কার্ড আর এক হাতে মায়ের গায়ে হাত। রাখ তোদের ফ্যামিলি কার্ড, আমার মায়ের মর্যাদার চাইতে ওই ফ্যামিলি কার্ড নস্যি, এর 2 পয়সার কোনো গুরুত্ব নাই। আগে আমার মায়ের মর্যাদা, তারপরে তোদের ফ্যামিলি কার্ড। আমরা জাতিকে আলহামদুলিল্লাহ গর্বিত জাতি হিসাবে গড়ে তুলতে চাই। কারো কার্ডের ধার এই জাতি ধারবে না ইনশাআল্লাহ। যে যুব সমাজ লড়াই করেছিল তাদের দাবি একটাই ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সমাজের সব ক্ষেত্রে আমাদের ন্যায্যটা চাই, জাতির সমস্ত নাগরিকদের ন্যায্যটা চাই। এই ন্যায্য দিতে যারা অস্বীকার করেছিল তাদেরকে খালি হাতে মোকাবিলা করে দুনিয়া থেকে, দেশ থেকে বিদায় করে দিয়েছে। নির্বাচন ঘিরে জমজমাট প্রচারণা, গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক সহ নানা কর্মসূচি পালন করছেন বিএনপি, জামাত সহ অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা। কক্সবাজারের এক জনসভায় সালাউদ্দিন আহমদ বলেন, আমাদের উত্তরাধিকারীরা এদেশের জন্য রক্ত দিতে পারে, দেশ গড়ায় তরুণ সমাজ এগিয়ে যাবে। কুমিল্লা ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভায় মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, বিএনপি জামায়াতের কাছ থেকে দেশের মানুষের নতুন করে কিছু পাওয়ার আশা নেই। ফেনীতে প্রশাসনের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন 11 দলীয় জোটের প্রার্থী মুজিবুর রহমান মঞ্জু। বলেন, বিএনপি আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের লোভ দেখাচ্ছে। এভাবে চলতে থাকলে নির্বাচনের পরিবেশ ক্ষুণ্ণ হবে। জয়পুরহাট 2 আসনে ধানের শীষের প্রার্থী সাবেক আমলা আব্দুর বারী গ্রাম পাড়া মহল্লায় জনসংযোগ করে ধানের শীষের পক্ষে ভোট চান। হিন্দু ভাইদের, সনাতনী ভাইদেরকে, এরাও এবার ইনশাআল্লাহ আমাদেরকে ধানের শীষে ভোট দিতে চায়, তাই না? আগেও নিছে, এখন হয়তো বেশি করে দিবে। তোদেরকে কিছু সংখ্যক লোক দল ধমকাচ্ছে যে তোমরা ভোট দিতে যাবে না। তারাও যেমন আমার আপনজন,
আমিও তাদের স্বজন। সব মিলিয়ে টিলে আমরা আশা করি আগামী 12 তারিখে ব্যাপক ভোটের মাধ্যমে জনগণের রায়ের মাধ্যমে আমি ধানের শীষের পক্ষে আমাদের দিতে হবে। নির্বাচনী প্রচারের সময়ে হাতিরঝিলের মীরবাগ এলাকায় ঢাকা 12 আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী সাইফুল হকের সমর্থকদের ওপর হামলা হয়েছে। একই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাইফুল আলম নীরবের বিরুদ্ধে হামলার অভিযোগ সাইফুল হকের। হামলার সময় বিএনপির বিদ্রোহী প্রার্থী সশরীরে উপস্থিত ছিলেন বলেও অভিযোগ করেছেন সাইফুল হক। হামলায় 5 জন আহত হয়েছেন, এর মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারে আলটিমেটাম দিয়েছেন সাইফুল হক। এছাড়া সারা দেশে নির্বাচন কেন্দ্রিক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। সাইফুল আলম নীরব, যিনি বিএনপির বহিষ্কৃত হিসাবে, যিনি এখন স্বতন্ত্র প্রার্থী হিসাবে যিনি ফুটবল মার্কা অংশ নিচ্ছেন, এবং তার মিছিল থেকে অতর্কিত আমাদের এই কয়েকজন কর্মীর উপরে হামলা চালানো হয় এবং তাদেরকে লোহার রড দিয়ে বেপরোয়াভাবে পিটানো হয়েছে। কদিন ধরে এখানে আমাদের কর্মীদের উপরে, বিশেষ করে কোদাল মার্কার কর্মীদের উপরে নানা জায়গাতে হুমকি দেওয়া হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে এবং তাদের উপরে হামলা করা হবে, আক্রমণ করা হবে, তাদের প্রাণনাশ করা হবে ইত্যাকার। জামায়াত ইসলামী দেশকে আফগানিস্তানে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও 1 আসনে ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে ঠাকুরগাঁওয়ের ঢোলারহাটে নির্বাচনী সভায় এ কথা বলেন তিনি। জামায়াত নারীদের কাজ করতে দিতে চায় না বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। বলেন, জামায়াত এমন একটা দল যারা দেশকে সামনের দিকে যেতে বাধা দেয়, তবে নারী পুরুষ সমান অধিকার নিয়ে দেশ সামনের দিকে এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। জামাত ইসলাম এই দেশ থেকে আফগানিস্তানে পরিণত নিয়ে যেতে চায়। জামাত ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয়। যারা ভোট কেন্দ্র দখল করতে চায়, ভোটের দিন তাদেরকে পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আর কেউ কেন্দ্র দখল করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে তাদের অবস্থা হাসিনার মতো হবে বলে জানিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। দিনাজপুরে এনসিপি ও 11 দলীয় জোট সমর্থিত প্রার্থী ডাক্তার আব্দুল আহাদের নির্বাচনী প্রচারে অংশ নিয়ে এ কথা বলেন তারা। এ সময় হাসনাত আরও বলেন, ফ্যামিলি কার্ডের নামে একটি দল চাঁদাবাজির লাইসেন্স দিচ্ছে। দেশ এখন 2 ভাগে বিভক্ত। একটি দল ভারতের দালালি করতে চায়, আরেকটি দল ভারতের গোলামি থেকে মুক্তি চায় বলেও মন্তব্য করেন হাসনাত। এদিকে একই সমাবেশে আসিফ মাহমুদ বলেন, কার্ড দেখে আর বাংলাদেশের মানুষ ভোট দেবে না। আপনারা যারা ভোট দখল করার প্রস্তুতি নিচ্ছেন, আপনারা যদি ভোট দখল করার প্রস্তুতি নিয়ে থাকেন, সকালে যখন বের হবেন, আপনারা আপনাদের স্ত্রীর কাছ থেকে, সন্তানের কাছ থেকে, বাবা মায়ের কাছ থেকে দোয়া পড়ে বের হবেন। আর কোনদিন সীমান্তে কেউ, পার্শ্ববর্তী দেশের কেউ আমার দেশের জনগণকে হত্যা করার সাহস করতে পারবে না। যদি সীমান্তে 1টা গুলি হয়, আমরা 2টা গুলির মাধ্যমে তার জবাব দেব। রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা 2টি আলাদা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 5 বছর করে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে ঢাকার বিশেষ জজ 4 আদালতের বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। রায়ে শেখ রেহানার সন্তান ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 2 বছর করে 4 বছর এবং রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীকে আলাদাভাবে 7 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গেল বছরের 13 জানুয়ারি আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। মামলায় টিউলিপ ও শেখ হাসিনা সহ 16 জনকে আসামি করা হয়। সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লা ভারী অন্তর্বর্তী সরকারের, এমন মন্তব্য করে টিআইবির নির্বাহী পরিচালক বলেছেন, রাজনৈতিক দলগুলোর অনীহা ও আমলাতন্ত্রের চাপে জুলাই সনদের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে সরকার। সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রতিবেদনে বলা হয়, এক দলের পরিবর্তনে 3 দলের প্রভাবে বিপর্যস্ত প্রশাসন। আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা দেখছে টিআইবি।
বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অন্তর্কন্দল ও সহিংসতা এই সময় অব্যাহত ছিল। আগস্ট 2024 থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত এই 17 মাসে মোট 600টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটে এবং এখানে 158 জন রাজনৈতিক কর্মী এই সহিংস ঘটনায় নিহত হয়। দুর্বলতার জায়গা যেটা দেখেছি সেটা হচ্ছে যে রাষ্ট্র সংস্কারের ম্যান্ডেট নিয়ে যে সরকার দায়িত্ব পালনটা করছে তারা শুরু থেকে সংস্কার শুধু সংস্কার হিসেবে দেখেছে। বাস্তবায়নের পথে যে ঝুঁকিগুলো থাকতে পারে, যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো ক্ষেত্রে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যে ঝুঁকি চিহ্নিত করা, বিশ্লেষণ করে তার উপর ভিত্তি করে নিদর্শনের উপায় অনুসন্ধান করা, সেই প্রয়াস আমরা মোটেও দেখিনি। গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার বিমানের ব্যবস্থাপনা পরিচালক শাফিকুর রহমান এবং তার স্ত্রী সহ 4 জনকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলামের আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশের একটি সূত্র জানায়, শাফিকুর রহমানের বাসায় ওই শিশু গৃহকর্মীকে দীর্ঘদিন ধরে মারধর করা হচ্ছিল। পরে শিশুর পরিবার থানায় মামলা করে। এরই পরিপ্রেক্ষিতে রোববার রাত 3:30টার দিকে শাফিকুর রহমান, তার স্ত্রী বিথি এবং বাসার অন্য 2 গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়। একটি দলের কর্মকাণ্ড দেশকে অন্ধকার যুগে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আর জামাত ক্ষমতায় এলে নারীর অধিকার সংকুচিত হবে বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা দলের প্রতিবাদ সভা ও ঝাড়ু মিছিলে এমন মন্তব্য করেন তারা। এ সময় রিজভী বলেন, কোনো কোনো জায়গায় ধর্মীয় রাজনীতির জঘন্য রূপ দেখা যাচ্ছে। জান্নাতের কার্ড শেষ হওয়ায় নারীদের নিয়ে বাজে মন্তব্য করেছেন ডাক্তার শফিকুর রহমান। বিশ্ববিদ্যালয়গুলোতে মব সংস্কৃতি সৃষ্টি করা হয়েছে দাবি করে তিনি বলেন, একটা দেশ নারীদের পড়াশোনা বন্ধ করে দিয়েছে, তারাও একই কাজ করবে। আপনারা নানাভাবেই নানা ধরনের মব ক্রিয়েট করার চেষ্টা করেছে, কিন্তু আজকে নিজের ভুলে হোক আর নিজের মনের মধ্যে যে কাজটি করবেন সেইটা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে নারীদের প্রতি এই অশোভন উক্তির। এই ধরনের কথাবার্তার জন্য আমার মন ডুবিয়ে কথা বলেছে। আপনি জনসমক্ষে মেয়েদের কাছে ক্ষমা চান এবং তা নইলে কিন্তু বাংলাদেশের নারী সমাজের আগুন জ্বলবে। সেই আগুন আপনারা পাবেন আগামী 12 তারিখে। গেল কয়েকদিনে দেশের 17 জেলার 33 স্থানে জামাত ইসলামীর মহিলা কর্মীদের ওপর হামলা ও হুমকির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। সোমবার বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই অভিযোগ করেন তিনি। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, একটি দলের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে ভোটের দিন নারীদের হিজাব খুলে দেখা হবে সে নারী নাকি পুরুষ। গতকালকেও একজন শীর্ষ নেতা বলেছেন যে মহিলাদের বোরকা নিয়ে তিনি কমেন্টস করেছেন যে হিজাবগুলো ইলেকশনের সময় একটা দল নাকি, আমাদের কথা তিনি বোঝাতে চেয়েছেন যে এই ধরনের লক্ষ লক্ষ হিজাব বা বোরকা তৈরি করা হচ্ছে। নির্বাচনের দিন এই সমস্ত হিজাবগুলো খুলে দেখতে হবে, চিহ্নিত করতে হবে। এর মাধ্যমে নারীদেরকে একটি ভীতিকর মেসেজ তারা দিচ্ছেন। আমাদের সবগুলো মিটিংয়ে যেভাবে নারীরা আলহামদুলিল্লাহ আসছেন, এটা দেখেই তাদের মাথায় সম্ভবত বড় ধরনের কোনো চাপ পড়েছে, এই জন্য তারা নারীদের সাথে এই ধরনের আচরণ করছেন গিয়ে। এনএসআই, ডিজিএফআই এবং পুলিশ বিএনপির জন্য কাজ করছে বলে অভিযোগ করেছে এনসিপি। দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন বলেন, জামায়াত এবং এনসিপির নারী কর্মীদের উপর হামলা করছে বিএনপি, তাদের হিজাব খুলে ফেলা হচ্ছে। শেরপুরে 40 বিএনপি নেতার আগাম জামিন দেওয়ার নিন্দাও জানান এনসিপি নেতারা। পুরো অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনকে প্রভাবিত করতে বিএনপির পক্ষে সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে এনএসআই, ডিজিএফআই ও পুলিশ। জামাত এনসিপির নারী কর্মীরা ভোটের জন্য যখন পাড়া মহল্লা এবং মানুষের বাড়ি ঘরে যাচ্ছে, তখন বিএনপি নেতাকর্মীরা তাদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন করছে। গালাগালি, সাইবার বুলিং চলছে সর্বত্র। শারীরিক নির্যাতন করা হচ্ছে, তাদের হিজাব ও নিকাব খুলে ফেলা হচ্ছে। ভোলা ও চট্টগ্রামে ছাত্রদলের বিরুদ্ধে নারী হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির। সোমবার সন্ধ্যা 7টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে মিছিল শুরু হয়। এরপর সূর্য সেন হল প্রদক্ষিণ করে টিএসসি চত্বরে এসে মিছিলটি শেষ হয়।
এ সময় স্লোগানের মাধ্যমে ছাত্রদলের বিরুদ্ধে চাঁদাবাজি, ধর্ষণ ও নারীদের হেনস্থার অভিযোগ আনেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ শেষে বিশ্ববিদ্যালয়ের সভাপতি বলেন, এখনো সময় আছে সংশোধন হওয়ার, নয়তো 12 ফেব্রুয়ারি বিএনপিকে লাল কার্ড দেখাবে জনগণ। মানুষের চোখ এক একটি মিডিয়া, প্রত্যেক মানুষের হাতের ফোন এক একটি মিডিয়া। আপনারা যদি ভেবে থাকেন মানুষ চুপ করে বসে থাকবে, আপনাদের এসব চাঁদাবাজি, সন্ত্রাস এবং ধর্ষণের ব্যাপারে আপনারা ভুল করেছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই মেসেজ দিতে চাই, আপনারা সংশোধিত হন, আপনারা সংশোধিত হন। আপনারা যদি মাস্টার প্ল্যানের অংশ হিসেবে এমন ধর্ষণ ঘটিয়ে থাকেন, তাহলে আবার বলবো যে আপনারা দ্রুতই লন্ডন যাওয়ার জন্য তৈরি হয়ে যান। বিএনপি নারীদের ভয় দেখিয়ে ঘরে আটকে রাখার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ইসলামী ছাত্রী সংস্থা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী সাবিকুন নাহার তামান্না বলেন, সারা দেশে নারী খুন, ধর্ষণ আর লাঞ্ছিত করে আরেক দলের বিরুদ্ধে বিক্ষোভ করছে বিএনপি। একটি বড় রাজনৈতিক দলের আচরণ দেশের নারীদের শঙ্কিত করছে বলেও অভিযোগ করেন তিনি। গত 31শে জানুয়ারি গাজীপুরে একজন মধ্যবয়সী নারীকে ছুরিকাঘাতে নিহত করা হয়েছে এবং গতকালই চট্টগ্রামে 7ম শ্রেণীর একজন ছাত্রীকে ছাত্রদলের কর্মীরা সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে। বিএনপি কর্তৃক হিজাবি, নিকাবি নারীদেরকে হেনস্থা করা হচ্ছে, হিজাবি নারীদের হিজাব টেনে খুলে ফেলা হচ্ছে, নারীদেরকে বলা হচ্ছে তারা কেন ঘরের বাহিরে বের হয়েছে। আপনারা নিজেরাই নির্যাতন করছেন, আবার আরেকজনের উপর ব্লেম চাপাচ্ছেন। তাহলে তো আমাদেরকে বলতেই হচ্ছে আই হ্যাভ আ প্ল্যান, অন্যের উপর ব্লেম। নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় সে লক্ষ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সারা দেশে 1 লাখ সেনাবাহিনী, 1.5 লাখ পুলিশ, 5,000 নৌবাহিনী, 37,000 বিজিবি, 10,000 র্যাব, প্রায় 5,000 কোস্টগার্ড ও প্রায় 6 লাখ আনসার মোতায়েন করা হচ্ছে। এ সময় নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পুরা বাংলাদেশে আমরা 1 লক্ষ সেনাবাহিনী নিয়োগ করতেছি, 1,50,000 পুলিশ নিয়োগ করা হয়েছে, নেভি 5,000 নিয়োগ করা হয়েছে, 37,000 বিজিবি নিয়োগ করা হয়েছে। ইলেকশনও খুবই শান্তিপূর্ণ হবে আপনাদের সবাই সহযোগিতায়। আপনারা সহযোগিতা করবেন এবং এগুলি সবাই শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে সবাই কাজ করবেন এবং এটা উৎসবমুখর হবে। জাতীয় গণমাধ্যম কমিশনের খসড়া ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। সাংবাদিকদের মতামত নিয়ে অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা রিজওয়ানা হাসান। নির্বাচন ও মুক্ত গণমাধ্যমের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। তথ্য উপদেষ্টা আরও বলেন, বিগত সরকার সবসময় দমনমুখী ছিল। দেশে যাতে স্বৈরাচার ব্যবস্থা ফিরতে না পারে সেজন্য সাংবাদিকদের আরও জোরালো ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি। বলেন, নির্বাচন দিয়ে গণতন্ত্র আসবে না, সাংবাদিকদের পেশাদারিত্ব গণতন্ত্রের পথে দেশকে এগিয়ে নেবে বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। আমরা একটা খসড়া যদি চূড়ান্ত করে দিয়ে যেতে পারি, যদি পাশ করাতে পারি খুব ভালো, না পারলে খসড়া যদি চূড়ান্ত করাতে পারি সকলের মতামত নিয়ে, তাহলে আপনারা অন্তত খসড়াটা নিয়ে আগামী সরকারের সাথে কথা বলতে পারবেন যে এই সরকারের সাথে এই খসড়া নিয়ে আমাদের এরকম কথা হয়েছিল, এইভাবেই আমাদের মতামত সাপেক্ষে চূড়ান্ত করা হয়েছে, আপনারা এটাই আমাদের সাথে পাশ করে দেন। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে তৃতীয় দিনের কর্মবিরতিতে আজও স্থবির হয়ে পড়ে চট্টগ্রাম বন্দর। সোমবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করেন শ্রমিক কর্মচারীরা। চট্টগ্রাম বন্দরের সকল কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্ট সকলকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। গেল 3 দিন ধরে এ ধরনের কর্মসূচির ফলে স্থবির হয়ে পড়েছে আমদানি ও রপ্তানি বাণিজ্য। বন্দর ও আশপাশের এলাকায় সব ধরনের মিছিল সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। আজকে গাড়িওয়ালারাও আমাদের সাথে সমর্থন করে কোনো গাড়ি এই জেটি গেটে আনেনি, কোনো গেটে কোনো গাড়ি নেই, সুতরাং কাজ টোটালি বন্ধ রয়েছে। বন্দরে কমপ্লিটলি শাটডাউন,
কোনো কাজ আমাদের কোনো কর্মচারী করছে না। স্বতঃস্ফূর্তভাবে চট্টগ্রাম বন্দরের সকল অপারেশনাল প্রশাসনিক কাজ বন্ধ আছে। ইনশাল্লাহ যদি সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত পরিবর্তন না করে এটা আরও কঠোর হবে। চট্টগ্রাম বন্দরে আন্দোলনরত সরকারি কর্মচারী শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সোমবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা সৃষ্টি করেছে সেখানকার সরকারি কর্মকর্তা কর্মচারীরা। নির্বাচন ও রমজানের আগে এ ধরনের আন্দোলন উদ্দেশ্য প্রণোদিত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। আমার রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে আমি অন্তত বা আমরা যারা আছি এমন কোনো কাজ করছি না বা করবে না। এখন তারা যদি না বুঝতে চায়, তারা যদি কোনো স্বার্থ নিয়ে এগুলো করে, তাহলে সেটার জন্য আমি বলতে পারবো না। আই হ্যাভ নো আইডিয়া। কিন্তু পোর্টকে বলা হয়েছে, পোর্ট যেই ব্যবস্থা নিবে, বিকজ পোর্ট একটি অথরিটি, সেই ব্যবস্থা এই মন্ত্রণালয় সাপোর্ট করবে। সমসাময়িক বিষয় নিয়ে চায়ের আড্ডায় তরুণদের ভাবনা জানতে রাজধানীর বনানী ডিওএইচএসের খেলার মাঠে মতবিনিময় করেছেন ব্যারিস্টার জাইমা রহমান। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ পরিবেশ কর্মী ও উদ্যোক্তাদের ভাবনায় উঠে আসে সমসাময়িক বিভিন্ন বিষয়। তরুণদের সাথে জাইমা রহমানের আড্ডায় উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের হেনস্থা ও সাইবার বুলিং প্রসঙ্গ। সাইবার বুলিং রোধে চলমান আইনকে শক্তিশালী করা ও তা বাস্তবায়নে আন্তরিকতার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে আলোচনায়। পাশাপাশি বাক স্বাধীনতা ও সড়কের নিরাপত্তার বিষয় উঠে আসে এই আড্ডায়। টেকনোলজি, এআই এত কিছু এগিয়ে যাচ্ছে, লস ক্যান ক্যাচ আপ। তো আমাদের একটু ভবিষ্যতের ব্যাপারে ভেবে ওরকমভাবে আইন নট স্টার্টিং। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঢাকা শহরের হয়তো আপনারা মনে হতে আরবান প্ল্যানিংয়ের দিক থেকে একটু থিঙ্ক অ্যাবাউট আছে 30-35 বছর 40 বছর পর কেমন মানুষের এই আজকের সমস্যার সমাধান। মহাখালী করাইল আনসার ক্যাম্পে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত ফ্রি হৃদরোগ চিকিৎসা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। গেল শনিবার ঢাকা 17 আসনের মহাখালী সাততলা বস্তি, করাইল বস্তি ও ভাসানটেক বস্তিবাসীর জন্য এই কার্যক্রম শুরু হয়। ডাক্তার জুবাইদা রহমান চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের খোঁজ খবর নেন এবং চিকিৎসা কার্যক্রম বিষয়ে পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ড্যাবের সাবেক সভাপতি ডাক্তার ফরাদ হালিম টোনার সহ ড্যাবের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস অল্প সময়ই আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার ভোররাতে উপজেলার নাটঘর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দুর্বৃত্তরা নাটঘর বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করলে ওই আগুন আশপাশের 4টি দোকানে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিসংযোগের খবর পেয়ে সকালে দলীয় কার্যালয় পরিদর্শনে যান ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান। নারায়ণগঞ্জের 2500 জামায়াত কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় 6 জন আহত হয়েছেন বলে জানানো হয় জামায়াতের পক্ষ থেকে। সোমবার দুপুরে 2500-এর উচিতপুরা ইউনিয়নের বড়াইপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ 2 আসনের জামায়াত মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লার প্রধান নির্বাচনী প্রতিনিধি আজিজুল হক উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগ উল্লেখ করা হয়, উচিতপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন কবির হোসেনের বাড়িতে গিয়ে জামায়াত ইসলামী ত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়ার কথা বলে। প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত ও তার লোকজন নিয়ে কবির হোসেনের বাড়িতে হামলা করে। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আনোয়ার হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা হয়নি। মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে চাঁদপুর সেনাবাহিনীর ক্যাম্প পরিদর্শন করেছেন কুমিল্লা সেনানিবাসের কমান্ডিং অফিসার মেজর জেনারেল নাজিমুদ্দৌলা। সোমবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, কোস্টগার্ড, স্টেশন কমান্ডার, সেনাবাহিনী ও বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় আসন্ন নির্বাচনে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের পরিবেশ নিশ্চিতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
লাইটারেস জাহাজে পণ্য মজুতদারি রোধে বহির্নোঙরে সাঁড়াশি অভিযান চালিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। রমজান উপলক্ষে কৃত্রিম সংকট করে বাজার দাম বাড়ানো ঠেকাতে চট্টগ্রাম বন্দরের নেতৃত্বে নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পরিবহন অধিদপ্তর সহ 5টি সংস্থা সমন্বিত অভিযান চালায়। অংশ নেয় নৌবাহিনী ও কোস্টগার্ডের 2টি টহল যুদ্ধ জাহাজ সহ 5টি উচ্চ ক্ষমতার স্পিডবোট ও মেটাল শার্ক। অতিরিক্ত পণ্য বোঝাই, দীর্ঘ সময় পণ্য নিয়ে অবস্থান, বিভিন্ন সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে যাওয়া সহ নানা অনিয়মের দায়ে জরিমানা করেন বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ঈদের পর অমর একুশে বইমেলা আয়োজন সহ 4 দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে প্রকাশকদের একাংশ। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই স্মারকলিপি জমা দেওয়া হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে সরকারি খরচে স্টল নির্মাণ, ভাড়া মওকুফ, মানসম্মত বইয়ের অন্তত 300 কপি ক্রয় এবং বই ভাতা চালু ইত্যাদি। এর আগে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন প্রকাশকরা। তারা জানান, আগামী 20 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ পর্যন্ত বইমেলার সময় নির্ধারণ করা হয়েছে। তখন রমজান মাস হওয়ায় বইমেলায় এর প্রভাব পড়বে, তাই ঈদের পর বইমেলার আয়োজনের বিকল্প নেই। ভোক্তা পর্যায়ে আরও বাড়ানো হয়েছে এলপিজির দাম। ফেব্রুয়ারি মাসের জন্য 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 50 টাকা বাড়িয়ে 1356 টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার দাম বাড়ানোর নতুন ঘোষণা দিয়েছে বিইআরসি। এদিন সন্ধ্যা 6টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। এর আগে গেল 4 জানুয়ারি সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় 12 কেজি সিলিন্ডারের দাম 53 টাকা বাড়িয়ে 1306 টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সঙ্গে সোমবার অটো গ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে 2 টাকা 34 পয়সা বাড়িয়ে অটো গ্যাসের মূসক সহ দাম প্রতি লিটার 62 টাকা 14 পয়সা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের নির্মাণ সামগ্রী শিল্প এখন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বাজার বাস্তবতা, পরিচালনাগত চাপ আর নেতৃত্বের সিদ্ধান্ত সব মিলিয়ে নতুন চ্যালেঞ্জের মুখে এই খাত। এসব বাস্তবতা সামনে রেখে ঢাকায় অনুষ্ঠিত হলো বিল্ডিং ম্যাটেরিয়ালস মার্কেটিং ফেস্ট 4.0। স্মার্ট ব্র্যান্ডস, রেজিলিয়েন্ট স্ট্রাকচারস প্রতিপাদ্যে আয়োজিত এই ফেস্টে প্রচারের চেয়ে গুরুত্ব পায় বাস্তব অভিজ্ঞতা আর খোলামেলা আলোচনা। দিনব্যাপী আয়োজনে 8টি সেশনে আলোচনা হয় নির্মাণ সামগ্রীর বাজার কিভাবে কাজ করে, কিভাবে চাহিদা তৈরি হয় এবং নেতৃত্বের সিদ্ধান্ত ব্যবসায় কী প্রভাব ফেলে। অনুষ্ঠানে নির্মাতা, বিপণনকারী, স্থপতি, প্রকৌশলী ও ডেভেলপাররা বাস্তব বাজার অভিজ্ঞতার আলোকে নিজেদের মতামত তুলে ধরেন। বক্তারা বলেন, টেকসই ও সহনশীল ব্যবসা গড়তে এখন সবচেয়ে বেশি প্রয়োজন বাস্তব ভিত্তিক ও শৃঙ্খলাপূর্ণ সিদ্ধান্ত। সুপার বোর্ড ডোরস পার্টনার্স ফেস্টিভ্যাল 2026 অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি 5 তারকা হোটেলে এ আয়োজন হয়। এতে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই আয়োজন ব্যবসায়িক অংশীদারদের সম্পর্ক আরও দৃঢ় করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ সময় গেল বছরের সেলস প্রমোশনাল প্রোগ্রামের রিওয়ার্ড হস্তান্তর করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনটি শেষ হয়। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির 25তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর আফতাবনগর খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় স্নাতক ও স্নাতকোত্তরের 1857 জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। এছাড়াও সিজিপিএ 4 পাওয়ায় 9 শিক্ষার্থী স্বর্ণপদক পান। সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির পক্ষে বিপিএসসির চেয়ারম্যান ডক্টর মোবাশ্বের মোনেম, সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শামস রহমান সহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। পাঁচ 5800 বিদেশি ওমরা ট্রাভেল এজেন্সির মধ্যে 1800 এজেন্সির সঙ্গে চুক্তি স্থগিত করেছে সৌদি আরব। কার্যক্রম পরিচালনা ও সেবায় ঘাটতি থাকায় ওমরা ট্রাভেল এজেন্সিগুলোর সঙ্গে চুক্তি স্থগিত করা হয়েছে। স্থানীয় সময় রোববার বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ত্রুটি সংশোধনের জন্য 10 দিনের সময়ও বেঁধে দিয়েছে রিয়াদ। এ সময়ের মধ্যে অনুমোদিত সেবা মানদণ্ড মেনে চলা নিশ্চিত করতে পারলে চুক্তি আবারও কার্যকর হবে। এ প্রক্রিয়া চলাকালে বৈধ ভিসা থাকা ওমরা হজ যাত্রীদের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না, বরং ওমরা খাতের বিশ্বাসযোগ্যতা জোরদারের মধ্য দিয়ে হজ যাত্রীদের অধিকার রক্ষা নিশ্চিত হবে বলে দাবি সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের।
এপস্টেইন কাণ্ডে এবার লেবার পার্টি থেকে পদত্যাগ করলেন ব্রিটিশ সাবেক মন্ত্রী লর্ড মেন্ডেলসন। দলকে লজ্জা ও বিব্রতকর পরিস্থিতি থেকে রক্ষার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুক্রবার প্রকাশিত নতুন নথিতে দেখা যায় 2003 ও 2004 সালে 3টি আলাদা লেনদেনে লর্ড মেন্ডেলসনকে $৭৫,000 দিয়েছিলেন এপস্টেইন, যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এপস্টেইন ফাইলে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু ছবিও রয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, সাবেক রাজপুত্র অ্যান্ড্রুকে মার্কিন কংগ্রেসে প্রশ্নের উত্তর দেওয়া উচিত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের কর্মীরা জেফ্রি এপস্টেইনের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছিল এবং অশ্লীল ইমেইল আদান প্রদানও হয় তাদের মধ্যে। আলোচিত সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ফাঁসাতে চেয়েছিলেন আমিরাতের প্রেসিডেন্ট, এমন তথ্য বেরিয়ে এসেছে এপস্টেইনের ফাঁস হওয়া নথিতে। স্বাধীন, সার্বভৌম ও টেকসই ফিলিস্তিন রাষ্ট্রে সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছে ভারত ও বিভিন্ন আরব রাষ্ট্র। নয়াদিল্লিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিতীয় বৈঠকের পর প্রকাশিত হয় সমন্বিত বিবৃতি। বৈঠকটি যৌথভাবে পরিচালনা করে ভারত ও সংযুক্ত আরব আমিরাত। 10 বছর বিরতির পর বৈঠক অংশ নেন আরব লীগের মহাসচিব সহ বিভিন্ন আরব রাষ্ট্রের শীর্ষ কূটনীতিকরা। উপস্থিত ছিলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রীও। দিল্লি ডিক্লারেশন আখ্যা দিয়ে বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবনার সঙ্গে সমন্বয় রেখে মধ্যপ্রাচ্যে ন্যায্য, সার্বিক ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ দেশগুলো। ইসরায়েলের সঙ্গে সহাবস্থান নিশ্চিত করে 1967 সালের সীমানা মেনে আহ্বান জানানো হয় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার। প্রতারণা সহ নানা অভিযোগে অভিযুক্ত মিয়ানমারের কুখ্যাত বায় মাফিয়া পরিবারের আরও 4 সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন। সোমবার এক প্রতিবেদনে ও তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ। প্রতিবেদনে বলা হয়, গুয়াংডং প্রদেশের একটি আদালত প্রতারণা, হত্যা, শারীরিক নির্যাতন সহ বিভিন্ন গুরুতর অপরাধে বাই পরিবারের 21 সদস্য ও সহযোগীকে দোষী সাব্যস্ত করে, যার পরিপ্রেক্ষিতে গেল নভেম্বর 5 জনের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। তবে পরিবারের প্রধান বাই সুওচেং সাজা ঘোষণার পর অসুস্থতায় মারা গেছেন। এর আগে গেল সপ্তাহে আরেক মাফিয়া পরিবারের মিং পরিবারের 11 সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন, যারা দক্ষিণ পূর্ব এশিয়ার স্ক্যাম সেন্টারগুলোর সঙ্গে জড়িত। এছাড়াও মিয়ানমারের সীমান্তবর্তী শহর লাওকাইংয়ে ক্যাসিনো, যৌনপল্লী ও সাইবার প্রতারণার সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ আছে বাই ও মিং পরিবারের বিরুদ্ধে। তুরস্কের আন্তালিয়ায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় কমপক্ষে 9 জনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও অন্তত 26 জন। তুর্কি সংবাদ সংস্থা IH এর খবরে উঠে এসেছে এমন তথ্য। জানা গেছে, বৃষ্টির মধ্যে 34 যাত্রী নিয়ে বাসটি তেকিরদাক থেকে আন্তালিয়া যাওয়ার সময় এমন দুর্ঘটনা ঘটে। পরে উদ্ধার অভিযান চালায় উদ্ধারকর্মীরা। আবহাওয়াজনিত কারণ ছাড়া অন্য কোনো কারণে দুর্ঘটনাটি ঘটেছে কিনা তা জানতে তদন্তের আশ্বাস দিয়েছেন আন্তালিয়ার গভর্নর হুলুসি শাহিন। খেলার খবর। সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে 2-0 গোলে জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে জয়ের পর ফাইনাল অনেকটাই নিশ্চিত করে ফেলেছে পিটার বাটলার শিষ্যরা। নেপালের পোখারায় ম্যাচের শুরুতে একাধিক সুযোগ নষ্ট করলেও লিড নিতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। সেট পিস থেকে ভারতের রক্ষণের ভুলে ক্লোজ রেঞ্জ ফিনিশে দলকে এগিয়ে দেন অর্পিতা বিশ্বাস। প্রথমার্ধ শেষের আগেই বাংলাদেশ পেয়ে যায় দ্বিতীয় গোল। 2-0 গোলের লিড নিয়েই বিরতিতে যায় দল। ম্যাচের দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলে 2-0 গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা। পাকিস্তানের সিদ্ধান্তে তীব্র সংকটে ICC। ভারত পাকিস্তান ম্যাচ বয়কটের ঘোষণার পর জরুরি ভার্চুয়াল বোর্ড মিটিং ডেকেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। পাকিস্তান সরকার জানিয়েছে 2026 টি-20 বিশ্বকাপে দল অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না তারা। 15 ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় নির্ধারিত এই বহুল আলোচিত ম্যাচে না খেলার অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ICC বলছে, বেছে বেছে ম্যাচ খেলা বিশ্বকাপের মূল নীতির পরিপন্থী এবং এতে প্রতিযোগিতার ভাবমূর্তি ও ক্রিকেটের বৈশ্বিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা, ভবিষ্যৎ ICC টুর্নামেন্টে নিষেধাজ্ঞা, এমনকি PSL-এ বিদেশি খেলোয়াড় অংশগ্রহণ সীমিত করার সিদ্ধান্ত আসতে পারে। এখন ICC সিদ্ধান্তের অপেক্ষায় পুরো ক্রিকেট বিশ্ব।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা অসদাচরণের অভিযোগ খতিয়ে দেখতে গঠিত স্বাধীন তদন্ত কমিটি তদন্ত কার্যক্রম সম্পন্ন করেছে। আনুষ্ঠানিকভাবে বিসিবির কাছে জমা দেওয়া হয়েছে প্রতিবেদন। গেল 31 জানুয়ারি তদন্ত শেষ করে 2 ফেব্রুয়ারি 2026 তারিখে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন জমা দেওয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে। কমিটির চেয়ারম্যান বিচারপতি তারিকুল হাকিমের নেতৃত্বে ব্যারিস্টার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বিসিবি পরিচালক রুবাবা দৌলা প্রতিবেদনটি হস্তান্তর করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলামের কাছে। এ সময় বোর্ডের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। তবে ব্যক্তিগত সফরে থাকায় কমিটির সদস্য অধ্যাপক ডক্টর নাইমা হক এ সময় উপস্থিত থাকতে পারেননি। এই প্রতিবেদনকে কেন্দ্র করে বিসিবির পরবর্তী সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে দেশের ক্রিকেট অঙ্গন। ক্রিকেট বিশ্বে বড় মঞ্চে পা রাখছে ইতালি। ফুটবলের দেশ হিসেবে পরিচিত হলেও ক্রিকেটে নতুন গল্প লিখতে প্রস্তুত আজ্জুরিরা। 2023 সাল থেকে পরিকল্পিত প্রস্তুতি, প্রবাসী ও অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে গড়া এই ইতালি দল ইউরোপের বাছাই পর্বে নজর কেড়েছে। স্কটল্যান্ড ও নেপালের বিপক্ষে প্রথম 2 ম্যাচে রয়েছে ইতালির বড় সুযোগ। জে স্মুটসের অভিজ্ঞতা, মানেন্তি ভাইদের অলরাউন্ড পারফরমেন্স আর 42 বছর বয়সী অধিনায়ক ওয়েন ম্যাডনেসের নেতৃত্বে আত্মবিশ্বাসী ইতালি। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ থাকলেও নিজেদের সেরা খেলাটা খেলতে প্রস্তুত ইউরোপের দলটি। চোট বা ব্যক্তিগত অসুবিধা নয়, প্রতিবাদ জানাতে আল নাসেরের হয়ে মাঠে নামবেন না ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসেরের হয়ে মাঠে নামতে নারাজ তিনি। পর্তুগিজ গণমাধ্যমের দাবি, সৌদি মালিকপক্ষের ওপর চটেছেন তিনি। চোট বা ব্যক্তিগত অসুবিধা নয়, প্রতিবাদ জানাতেই মাঠে নামবেন না তিনি। মূলত সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের ওপর চটেছেন পর্তুগিজ তারকা। প্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলালের তুলনায় আল নাসের বিনিয়োগ ও সুযোগ সুবিধায় পিছিয়ে আছে বলেও দাবি তার। চলতি মৌসুমে মাত্র একজন অখ্যাত ইরাকি মিডফিল্ডারকে দলে ভেড়ানোয় নাখোশ রোনালদো। করিম বেনজেমার মতো বড় তারকার আল হিলালে যোগদানের গুঞ্জনে আরও ক্ষুব্ধ হয়েছেন CR7। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।